কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাংলা জেন্টোট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। এর আগে তোমরা ভিডিও দেখেছো সমাস সম্পর্কে বেসিক ধারণা। যারা দেখোনি এই ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো আজকে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হয়, ব্যাস বাক্য কিভাবে করতে হয়, আর তার সঙ্গে জেনে নিব দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তাহলে দেখে নাও দ্বন্দ্ব সমাস। তো সর্বপ্রথম আমরা জানব দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, অর্থাৎ দ্বন্দ্ব সমাস কাকে বলে। তাহলে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা লিখলাম, যে সমাসের সমসমান পদগুলি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তো সমসমান পদ, এটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। উভয় পদ, এই সমস্ত কিছু না জানা থাকলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, তাই প্রথম ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ করবে একটু দেখে নিও। তো চলো এর উদাহরণ দিই। দেখো আমি দুটো উদাহরণ লিখেছি, একটা হচ্ছে বাবা মা, বাবা ও মা, হাট বাজার, হাট ও বাজার। তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, দ্বন্দ্ব সমাস সবসময় একটা সংযোজক অব্যয় ও দ্বারা যুক্ত হয়। কি দ্বারা যুক্ত হয়? ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা ও পাবো, এটাই হচ্ছে তার চেনার নিয়ম। এছাড়াও আর একটা কথা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। মানে উভয় পদ অর্থাৎ পূর্বপদ বাবা, উত্তরপদ মা, অর্থাৎ পরপদ মা। তাহলে উভয় পদ মানে বাবা এবং মা দুটারই অর্থ প্রকাশ পাচ্ছে। হাট বাজার, হাটের অর্থ প্রকাশ পাচ্ছে, বাজারের অর্থ প্রকাশ পাচ্ছে। এর জন্য উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটা একটা চেনার নিয়ম। আর একটা নিয়ম কি বললাম, যে এই যে লেখা আছে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তাহলে বাবা ও মা, দেখো বাবা আর মা, তাহলে এটা কি দ্বারা যুক্ত আছে? ও দ্বারা। অনেক ক্ষেত্রে এবংও পাওয়া যায়, তবে খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে সংযোজক অব্যয় ও দ্বারা যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? সমসমান পদগুলি। কোনটা সমসমান পদ? ব্যাস বাক্য যে ভেঙেছি সেখানে যে পদগুলো এক একটা পদ, সেটাকে আমরা বলবো সমসমান পদ। তার জন্য সমসমান পদগুলি ও দ্বারা যুক্ত থাকবে। আর এটা একটা চিহ্ন নিয়ম। আর একটা চিহ্ন নিয়ম হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। এছাড়া তোমাদের সহজ আর একটা নিয়ম বলে দিই। সহজ আর একটা চেনার নিয়ম কি বলতো? এই যে মাঝে যে যখন সমাসবদ্ধ পদটা দিবে ব্যাসবাক্য করার জন্য, মাঝে তোমাদের এই যে ছোট করে যে একটা দাগ, হাইফেন দাগ থাকবে, হাইফেন চিহ্নটা দেওয়া থাকবে। এটা দেখেও বুঝে যায় যেটা দ্বন্দ্ব সমাস। আর ভাঙার ক্ষেত্রে শুধু সবই রেখে দেব, শুধু মাঝে ও লাগিয়ে দিব। তবে কিছু ব্যতিক্রম রয়েছে। একটা ব্যতিক্রমের উদাহরণ দিই, যেমন দম্পতি। তাহলে এটার ব্যাস বাক্য হবে জায়া ও পতি। এটা একটা ব্যতিক্রম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার চলো শুরু করা যাক আলোচনা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো সম্পর্কে। তো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আমরা 4 প্রকার সম্পর্কে আলোচনা করব। তাহলে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাস 4 প্রকার। আচ্ছা, আর একটা তোমাদের কথা আমি বলে দিই, যে অনেক সময় পড়ে এই যে দ্বন্দ্ব কথাটা লেখা আছে, এই দ্বন্দ্ব শব্দের অর্থ কী?
আমরা কিন্তু অনেকেই জানি দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, মারপিট, এই সমস্ত কিছু। তবে ব্যাকরণে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু আলাদা, পুরোই বিপরীত। যেমন দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন। অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই প্রকারভেদগুলো সম্পর্কে। তাহলে দ্বন্দ্ব সমাস কয় প্রকার বললাম? এই যে লিখে দিয়েছি এখানে 4 প্রকার। খুবই সহজ প্রকারভেদগুলো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। 1 নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। 2 নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। 3 নম্বর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। আর 4 নম্বর হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। এই হচ্ছে 4 প্রকার দ্বন্দ্ব সমাস। তো এই দ্বন্দ্ব সমাসগুলো খুবই সহজ। তো দ্বন্দ্ব সমাস তো আশা করছি তোমরা নির্ণয় জেনে গেছো কীভাবে ব্যাসবাক্য করতে হয়। শুধু মাঝে যেটা সমাসবদ্ধ পদ দেওয়া থাকবে তার মাঝে শুধু আমরা ও লাগিয়ে দিব। তবে একটা ব্যতিক্রম বললাম, যেটা জায়া ও পতি মানে দম্পতি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সমার্থক দ্বন্দ্ব সম্পর্কে একটু আলোচনা করে নিই। সমার্থক দ্বন্দ্বটা কি বা সমার্থক দ্বন্দ্বের উদাহরণ কি? দেখো, আমরা সমার্থক শব্দ বলতে কি বুঝি এটা যদি জানা থাকে তাহলে সমার্থক দ্বন্দ্ব করা খুবই সহজ হয়ে যাবে। সমার্থক শব্দ হচ্ছে এরকম শব্দ যে জিনিস এক কিন্তু নাম দুটো, জিনিস একটাই নাম দুটো, অর্থাৎ একই জিনিসের দুটো নাম, এটা হচ্ছে সমার্থক শব্দ। যেরকম বলতে পারি রাজা বাদশাহ, তাহলে রাজা বাদশাহ একই জিনিস। হাট বাজার একই জিনিস বোঝায়, ঠিক আছে? এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। যেমন উদাহরণ দেখো, সমার্থক দ্বন্দ্বের উদাহরণগুলো দেখো। তাহলে রাজা বাদশাহ এইভাবে দেওয়া থাকবে, তোমরা ব্যাসবাক্য কি করবা? সহজভাবে শিখিয়ে দিয়েছি, রাজা ও বাদশাহ, ঠিক আছে? তবে এটা দ্বন্দ্ব সমাস, কিন্তু এবার তোমাদেরকে বলতে হবে দ্বন্দ্ব সমাসের কোন ভাগে পড়ে। যেহেতু এটা সমার্থক শব্দ, পরস্পর দুটো সমার্থক শব্দ, তার জন্য রাজা ও বাদশাহ দ্বন্দ্ব সমাস হলেও দ্বন্দ্ব সমাসের কোন ভাগে পড়ে বলো তো? সবাই পারবা, সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। এর আগে উদাহরণ দিয়েছিলাম হাট বাজার, তাহলে হাট বাজার দ্বন্দ্ব সমাসেই পড়ে, তবে দ্বন্দ্ব সমাসের কোন ভাগ? সমার্থক দ্বন্দ্ব। বুঝে গেছে? এরপর আলোচনা করব বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে বিপরীত শব্দ ছোট বাচ্চারাও জানে বিপরীত শব্দ কোনগুলো। যেমন দিন রাত, মানে দিনের বিপরীত রাত, এরকম দিন রাত। আসল নকল, স্বামী স্ত্রী, ঠিক আছে? এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। তবুও তোমাদেরকে লিখিয়ে দিই, দেখো লিখলাম আসল নকল। তাহলে ব্যাসবাক্য কি হবে? আসল ও নকল। তাহলে এটা তো দ্বন্দ্ব সমাস, ও থাকলে বুঝবো দ্বন্দ্ব সমাস, এই হাইফেন চিহ্ন থাকলে বুঝবো দ্বন্দ্ব সমাস। তবে দ্বন্দ্ব সমাসের কোন ভাগে পড়ে? আসল নকল আমাদেরকে দেখতে হবে। আসল নকল এটা হচ্ছে বিপরীত শব্দ, আসলের বিপরীত নকল, তার জন্য আসল ও নকল হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? আরও উদাহরণ হতে পারে, যেমন বললাম স্বামী স্ত্রী, স্বামী ও স্ত্রী। এরপরে আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এই যে দম্পতি, এই দম্পতি কোন সমাস, মানে দ্বন্দ্ব সমাস। তো দম্পতিটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, তবে দ্বন্দ্ব সমাসের কোন ভাগে পড়ে এটা অনেকজনের জানা থাকে না। দেখো, দম্পতি মানে আমাদেরকে জানতে হবে একটা জিনিস কি, দম্পতি মানেও স্বামী স্ত্রী। দম্পতি মানে কি বোঝায়? স্বামী স্ত্রী। তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে স্বামীর বিপরীত হচ্ছে স্ত্রী, তার জন্য দম্পতিটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এবার আলোচনা করব বহুপদী দ্বন্দ্ব। খুবই সহজ। বহুপদ অর্থাৎ দুইয়ের বেশি, মানে যেখানে দুইয়ের বেশি পদ থাকবে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব। যেমন আচ্ছা উদাহরণ দেখো, এখানে উদাহরণটা দিচ্ছি দেখো।
লিখলাম কি বই খাতা কলম, ঠিক আছে। তাহলে 2 এর বেশি পদ আছে, এর মানে আমরা বুঝে যাব যেটা কোন দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। তবে একটু ভাঙার নিয়মটা দেখে দাও, কোথায় ও আমরা বসাবো। দেখো বই লিখব, খাতা লিখব, আর শেষের আগে ও বসিয়ে কলম লিখব। যেহেতু পদ বেশি তার জন্য বহুপদী দ্বন্দ্ব। এছাড়া আরও হতে পারে লোহা, লক্কড়, টিন, স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে যতটাই থাকুক, 3টা পদ থাকুক, 4টা পদ থাকুক, 5টা পদ থাকুক, তবে সব শেষের আগে আমরা ও বসিয়ে দিব। এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব চেনার নিয়ম। আর বাকি একটাই থাকছে, সেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্বটা কি, জাস্ট তোমাদের জানার দরকার নেই এটা কি, তবে আমি তোমাদেরকে 2টা উদাহরণ বলে দেবো, এই 2টা উদাহরণ মনে রাখলেই হয়ে যাবে। অনেক সময় পরীক্ষায় আসে অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর প্রশ্ন আছে দ্বন্দ্ব শব্দের অর্থ কী, তাহলে বললাম মিলন। আর কি আছে, কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে দেখো এই যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, দ্বন্দ্ব সমাসে। হতে পারে একটা বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ কি হবে বলো, দিন রাত, আসল নকল, ঠিক আছে। এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। হতে পারে সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও, বা হতে পারে অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও। দেখো অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ জানা থাকলে হয়ে যাবে। অ্যাক্সেস দ্বন্দ্বের 2টা উদাহরণ মনে রাখবা, একটা হচ্ছে আমরা, আর একটা হচ্ছে কি এখানে লিখছি তোমরা। তাহলে এটা ব্যাস বাক্য একটু মুখস্থ রাখবে। আমরা বলতে কি, প্রথমে আমি, তুমি, ও, সে। আমি, তুমি, ও, সে। আর তোমরা বলতে কি, ওখানে তো আমি নেই, তোমরা মানে তারা আছে, তুমি, ও, সে। বুঝে গেছে? এই 2টা অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের উদাহরণ মনে রাখবা। আমরা, আমি, তুমি, ও সে, তোমরা, তুমি, ও সে। এটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। বা এইভাবে এমসিকিউ থাকতে পারে যে আমরা কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব নাকি বহুপদী দ্বন্দ্ব। তাহলে তোমরা অবশ্যই পেরে যাবা অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে। আর কমেন্টে জানাতে ভুলো না এর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাও। যদি তোমরা কোনো গল্প, কবিতা 10ম শ্রেণীর জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, আবার উপস্থিত হব তোমাদের সামনে এক নতুন টপিক নিয়ে।